বিএনপির বিরুদ্ধে কোনো হামলায় রাজনৈতিক নয়, সবই সহিংসতা ও দুর্নীতির মামলা। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা। উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা যশোর অংশ। ভোগান্তিহীন যাত্রী পরিবহনের পাশাপাশি দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। সারা দেশে চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। চুয়াডাঙ্গা ও যশোর সহ কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে বলছে তেহরান। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু। 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ প্রথম ধাপে ভোট দেবেন 16.5 কোটি ভোটার। এবং ইউরোপা লিগের সেমিফাইনালে রোমার প্রতিপক্ষ বায়ার লিভারকুসেন, আর মার্সেই মুখোমুখি হবে আটলান্টার। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামদা শেলি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দুনিয়ার ইতিহাসে এত রক্ত স্বাধীনতার জন্য কোনো দেশ দেয় নাই যা বাংলার মানুষ দিয়েছে। শুধু তাই নয়, তারা এমন ভাবে পঙ্গতা শুরু করলো, যা কিছু ছিল ধ্বংস করতে আরম্ভ করলো। আমার 1 কোটি লোক ভারতবর্ষে আশ্রয় নিল। আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করব। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিসন্ত্রাস, অস্ত্রোপচার, গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তারা অপরাধ করেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এইসব মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলোর শাস্তি দিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন একে আজাদ। দেশের সবচেয়ে বড় কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের এই যে অর্জনগুলি, এটা যেন আমরা ধরে রাখতে পারি। বক্তব্যে কৃষি খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ বরাবরই গুরুত্ব দিয়েছে কৃষির উন্নয়নে। এখন যার সুফল পাচ্ছে দেশবাসী, কিন্তু কৃষিতে কখনো মনোযোগ দেয়নি বিএনপি, বলেন প্রধানমন্ত্রী। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পে আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। এখন কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখেই মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই সহিংসতার, দুর্নীতির মামলা। আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলে যাচ্ছে এত লক্ষ লোক
এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। অতীতের ন্যায় আগামীতেও কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। আসলে কৃষক এবং কৃষি যদি বাঁচে আমার দেশও বাঁচবে। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, কৃষি হচ্ছে আমাদের প্রাণ। আর এই কৃষি এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে। সেই কথাটা মনে রেখে কৃষক লীগ সেইভাবেই কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষক লীগের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় জাতির পিতা ও তার পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় যোগ হতে চলেছে নতুন দিগন্ত। মাত্র 3 ঘন্টায় যশোর অঞ্চলে টাটকা সবজি এবং ফুল সহজেই পৌঁছে যাবে ঢাকায়। তেমনি কোনো ভোগান্তি ছাড়াই 2.5 থেকে 3 ঘন্টায় ঢাকা থেকে বাড়ি ফিরবেন এই অঞ্চলের মানুষ। এরই মধ্যে এই রুটে প্রথম ধাপে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। যশোর প্রতিনিধি মোহাম্মদ ওয়াহাবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে 2019 সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয় সরকার। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই প্রকল্পে ব্যয় হয়েছে 39,246 কোটি টাকা। ঢাকার সাথে রূপদিয়া যে রেল স্টেশনের যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে, এটা আসলে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। এখান থেকে কিন্তু খুব অল্প টাকায় আমরা ঢাকা শহরে যেতে পারবো, এখান থেকে ঢাকা থেকে অন্যান্য জায়গায় যেতে পারবো। এই জায়গায় শুধুমাত্র এর আগে একটা লোকাল গাড়ি দেওয়া হতো, যদি ইন্টারসিটি দাঁড়ায় তাহলে এই অঞ্চলে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ঢাকার সাথে সরাসরি সম্পৃক্ত আছে, তাদের জন্য খুব উপকার হবে। প্রকল্পের আওতায় ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ ওই রেলপথে ভাঙ্গা, কাশিয়ানী এবং যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন থাকছে। এছাড়া নগরকান্দা, মকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া, রূপদিয়াতে আধুনিক মানের রেল স্টেশন নির্মাণ করা হয়েছে, যার অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরে রূপদিয়া পর্যন্ত উচ্চ গতিতে ট্রেন চালিয়ে নির্মাণ অবস্থা পরীক্ষা করা হয়েছে। মালবাহী ট্রেন দিয়ে পরীক্ষামূলক করলাম। এটা আমাদের ডিজাইন স্পিড হচ্ছে যে 80 কিলোমিটার। আমরা 60 কিলোমিটার আসছি, এখন 80 কিলোমিটার যাব। এরপরে আজকে আবার প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আসবো, ভাঙ্গা জংশন থেকে প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আসবো, রূপদিয়া পর্যন্ত আবার ফিরে যাব। সেটা আমাদের 120 কিলোমিটার গতি চলবে। রেল লাইনে কোনো সমস্যা অনুভূত হয় নাই, খুবই সুন্দর স্পিড, ভালোভাবে চলেছে। 10টা 25 জায়গায় পৌঁছেছি, পথে আমাদের কোনো সমস্যা হয়নি। আল্লাহ দিলেই আমরা খুব সুন্দরভাবে ট্রেন পরিচালনা করে রূপদিয়া স্টেশনে পৌঁছেছি। ট্রায়ালে অংশ নেওয়া চালকরা জানান, ভাঙ্গা থেকে যশোর অংশের 87.32 কিলোমিটার পথ 84 কিলোমিটার বেগে পাড়ি দিয়েছেন তারা। আগামী জুনের মধ্যেই এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে বলে জানান রেলওয়ের প্রকৌশলীরা। এই লাইন দিয়ে 120 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চলবে। আশা করি আমাদের এই প্রজেক্টের মেয়াদ আগামী জুন পর্যন্ত। এর আগেই আমাদের রেল লাইনের কাজ প্রায় শেষের পথে। স্বপ্নের এই রেলপথ চালু হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা।
এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করছেন তারা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও তীব্র তাপ প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। সারা দেশে বেড়েই চলছে তাপদাহ। মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ তীব্র তাপ প্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদগণ। তাদের মতে সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দেখা যাচ্ছে যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ এপ্রিল মার্চ জুড়েই অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে এই 2-3 দিনের মধ্যে তাপমাত্রা কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ এই এপ্রিল মাসে একটি অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে 36 থেকে 40.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু এই তাপমাত্রা কি 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস অনুভব করতেছে জনগণ। সেই কারণে গরমের অনুভূতির তীব্রতা 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বেশি থাকবে। প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এদিকে চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি করে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তাপদাহে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিরাপদে থাকারও পরামর্শ সংশ্লিষ্টদের। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সূর্যের উজ্জ্বল কিরণকাল খুব প্রখর থাকে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই কারণে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত যাতে সবাই ঠান্ডা জায়গায় অবস্থান করে, ওয়েল ভেন্টিলেটেড রুমে যাতে থাকে, সেই পরামর্শ রইল। তবে 22 এপ্রিলের পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদগণ। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থানরত একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন, ইরানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই সেনা কর্মকর্তা জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অজ্ঞাত বস্তুর দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে ইস্পাহান প্রদেশে শক্তিশালী আওয়াজ পাওয়া গেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে ইরানের ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের খবরে ওই দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIVও ইস্পাহান প্রদেশের ইসরায়েলি হামলার খবর প্রত্যাখ্যান করেছে। IRIB জানায়, ইস্পাহান প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল। তখন থেকেই ইরান সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবরে নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে শনিবার ইসরায়েলে 300-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় সেনা কর্মকর্তা সহ 13 ইরানি নাগরিকের প্রাণহানি ঘটে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে 7 ধাপে প্রায় 100 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে প্রথম ধাপে আজ ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, মণিপুর, মেঘালয়, মিজোরাম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, জম্মু ও কাশ্মীর সহ 21টি প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা পর্যন্ত 9.7 ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে। ভারতের এবারের নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার নির্বাচিত হলে নরেন্দ্র মোদী তার দল টানা 3য়বারের মতো ক্ষমতায় আসবেন। এর আগে শুধুমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন। 7 ধাপে ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ 1 জুন শেষ হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 4 জুন।
ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র করার প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এই বিরোধিতাকে অন্যায্য এবং অনৈতিক বলে মন্তব্য করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তি প্রস্তাবের খসড়া গ্রহণে ব্যর্থ হওয়ায় এর নিন্দা জানিয়েছে সৌদি আরব। এদিকে গাজার ৭টি শরণার্থী শিবির, উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকা এবং নুসেইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া পশ্চিম তীরের নূর শামস শিবির এলাকায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, পুরো মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন কোন সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩,৯০০ ছাড়িয়ে গেছে, আহত হয়েছে ৭৬,৭০০রও বেশি। ফিরছি দেশের খবরে। বাজারে কমেছে সবজির দাম, সেই সাথে মুরগি এবং খোলা সয়াবিন তেলের মূল্যও কমে এসেছে। তবে বেশিরভাগ খাদ্যপণ্যের দর অপরিবর্তিতই রয়েছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। শুক্রবারের ছুটির দিনটিতে সচরাচর ভিড় থাকে নিত্যপণ্যের বাজারে, কিন্তু ঈদ ও বৈশাখী অবকাশের রেশ থাকায় কম ক্রেতা সমাগম সকালের দিকে। কিছু কিছু পণ্য কিছুটা হলেও কমে মিলছে উৎসব পরবর্তী বাজারে। শসা ছিল রমজানে আমরা ৮০ টাকা ১২০ টাকাও কিনছি, এখন ৩০ টাকা ৪০ টাকা নিতে পারতেছি। মুরগির মাংস ছিল হচ্ছে আপনার ২৪০ টাকা করে, আজকে নিচ্ছি ২২০ টাকা ৩০ টাকা। বিক্রেতারা বলছেন, ঈদের পরের দিনগুলোতে স্বাভাবিক কারণেই দরের ওঠানামা নেই বেশিরভাগ খাদ্যপণ্যের। রমজান মাসে যেভাবে ছিল মূল্যস্ফীতি, মনে করেন এখন আর কোনো জিনিসের দাম বাড়ে নাই, ওইভাবে আছে, এখন ওইভাবে চলতেছে। অবশ্য খোলা সয়াবিন তেলের দাম কমায় তা নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক বলছেন বিক্রেতারা। আর বোতলজাত তেলের দর বাড়লেও আগের কেনা পণ্য জমে থাকায় এখনো সেই দরেই বিক্রি করছেন কেউ কেউ। আপনি তেলের দাম বাড়ছে আজকে থেকে কার্যকর করা কথা, কিন্তু আপনি বাজারে দেখেন তেলের দাম বৃদ্ধি রেটের চেয়ে আগে যে রেট ছিল ওই রেট বিক্রি হচ্ছে। এই বছর রোজার মাসে জোর তদারকির কারণে অন্যান্য বারের তুলনায় বাজার চিত্র অস্থিরতা মুক্ত বলছেন ব্যবসায়ীরা। আর এই ইতিবাচকতা ধরে রাখতে আগামী দিনগুলোতেও প্রয়োজনীয় পদক্ষেপ বহাল রাখবার উপর জোর দিচ্ছেন অভিজ্ঞরা। সরকার যে একটা উদ্যোগ নিয়েছিল যে বাজার মনিটরিং করা, এই নিয়ন্ত্রণের এখনো আছে, বর্তমানে প্রযোজ্য আছে। তো আমার মতে সরকারের কাছে একটা আবেদন যে এই মনিটরিংটা যেন সবসময় রাখে। নিত্যপণ্যের যৌক্তিক মূল্য বা স্থিতিশীল বাজারের পূর্ব শর্ত হচ্ছে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। তাই তো বারবারই জোর তাগিদ উঠছে উৎপাদনস্থল থেকে খুচরা বাজার, সব ক্ষেত্রেই দেখভাল জোরদারের। সচেতন মানুষের ভাষ্য, বাজার ঠিক রাখতে সব পক্ষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। আর এই ক্ষেত্রে নিয়ম নীতি মেনে ব্যবসা করবার বিষয়টি যেমন, তেমনি ভোক্তা সচেতনতা বাড়ানো জরুরি। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত এগিয়ে চলেছে। দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কটি পেতে যাচ্ছে এক নতুন রূপ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে সেজন্য সবচেয়ে বেশি জরাজীর্ণ অংশের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। মেহেরপুর থেকে আলামিন হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শামসুন নাহার বিনুর ডেস্ক রিপোর্ট। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ চলছে পুরোদমে। মেহেরপুর অংশে প্রায় ২৯ কিলোমিটার রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি টাকা। এর মধ্যে ১২ কিলোমিটার রাস্তা হবে ৪ লেন বিশিষ্ট। রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় স্বস্তি প্রকাশ করেছেন এই সড়কে চলাচলকারীরা। রাস্তাটা কমপ্লিট হলে আমাদের যে অ্যাক্সিয়াল ভাঙছে, তার মধ্যে বিয়ারিং লস্ট হয়েছে, গাড়ি ভাঙা যাচ্ছে, এই জিনিসগুলো হবে না। সকল আমরা আরাম মতন যেতে পারবো, আসতে পারবো। তো রাস্তা কমপ্লিট হলে আমাদের টাইমটা কম লাগবে, দূরত্ব আমরা একটা রুগী নিয়ে দূরত্ব আসতে পারবো। রাস্তা ভালো হলে গাড়ি ভালো থাকবে, নিজে ভালো থাকবে, সবকিছু মিলে আমরা ভালো থাকবো। এই রাস্তাটা খারাপ থাকার কারণে দীর্ঘদিন অ্যাক্সিডেন্টও ঘটতো, অনেক সমস্যাও হতো।
যাতে সেটা ভালো হয়ে গেলে এটা অনেক উপকারী আসবে আমাদের। এই সড়কটি 3টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে রাস্তার 35% কাজ শেষ হয়েছে, বাকি কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমাদের উল্লেখযোগ্য একটা প্রোগ্রেস হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী যেটুকু বাকি আছে সেটুকু আগামী অর্থ বছরের মধ্যে গুণগত মান সম্পন্নভাবে শেষ করা সম্ভব হবে। কিছু কিছু জায়গাতে কার্পেটিং কাজ শুরু করার ফলে ওই জায়গাগুলোতে কিন্তু চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না এবং জনগণ কিন্তু এটা চলাচলের জন্য একটা ভালো সুফল পাচ্ছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে জনগণের ভোগান্তি দূর হবে, বদলে যাবে এলাকার মানুষের জীবনমান। শামসুন নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। গতরাতে ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে ওয়েস্ট হামের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে তারা। প্রথম লেগে 2-0 ব্যবধানের জয় পেয়েছিল লেভারকুসেন। ফলে 2 লেগ মিলিয়ে 3-1 গোলে এগিয়ে থাকায় শেষ 4 নিশ্চিত করে জাভি আলোনসোর শিষ্যরা। গত সপ্তাহে বুন্দেসলিগা জয়ী জার্মান ক্লাবটি তাই ট্রেবল জয়ের পথে এক পা এগিয়ে গেল। এদিকে ঘরের মাঠে এসি মিলানকে 2-1 ব্যবধানে হারিয়েছে এএস রোমা। এই জয়ে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠে দিবালা লুকাকুরা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রোমার পক্ষে একটি করে গোল করেন জানলুকা মানচিনি ও পাওলো দিবালা, আর মিলানের পক্ষে একমাত্র গোলটি করেন মাতেও গ্যাভিয়া। অপরদিকে আটলান্টার মাঠে মোহামেদ সালাহের গোলে 1-0 গোলের জয় তুলে নিয়েছিল লিভারপুল। তবে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে হেরে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল ক্লবের শিষ্যদের। অপর ম্যাচে টাই ব্রেকারে বেনফিকাকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মার্সেই। গতরাতে দ্বিতীয় লেগের ম্যাচে বেনফিকাকে 1-0 গোলে হারায় মার্সেই। তবে প্রথম লেগে 2-1 গোলের হার থাকায় 2 লেগ 2-2 ড্র হয়। ফলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাই ব্রেকারে। সেমিতে রোমার প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন আর মার্সেই মুখোমুখি হবে আটলান্টার। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রতিবন্ধী দাবাড়ুদের নিয়ে আজ শুরু হয়েছে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা 2024। রাজধানী জাতীয় ক্রীড়া পরিষদে বিশেষ এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। 2 দিনব্যাপী সুইস লীগ পদ্ধতির প্রতিযোগিতায় ঢাকা শহর ও দেশের বিভিন্ন জেলা হতে 31 জন শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী দাবাড়ু অংশগ্রহণ করছেন। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়, সবই সহিংসতা ও দুর্নীতির মামলা। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।